আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, নিরাপদে আছেন। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজ কার্যক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, জীববিজ্ঞান বিষয়ে প্রভাষক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে প্রথম আমি আপনাদের সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত হচ্ছি। আজকে লেকচার হচ্ছে 1। শিক্ষার্থীরা, আপনারা যেহেতু একাদশ শ্রেণীতে পড়ছেন এবং প্রথম আজকে আপনাদের অনলাইন ক্লাস, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি, আমরা জীববিজ্ঞান বিষয়ে দুটি পার্ট রয়েছে। এক হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আরেকটি হচ্ছে জীববিজ্ঞান। আমি আলোচ্য টপিকে প্রথমে আপনাদেরকে বোর্ডে দেখাচ্ছি, পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে প্রত্যেকটি অংশ ব্যাখ্যা করে বুঝাবো। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে জীববিজ্ঞান পরিচিতি। শিক্ষার্থীরা মনোযোগী হবেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জীববিজ্ঞান পরিচিতি। জীববিজ্ঞানের দুটি অংশ, এক উদ্ভিদ বিজ্ঞান, আরেকটি হচ্ছে প্রাণী বিজ্ঞান। আপনারা উদ্ভিদ বিজ্ঞান এই একাদশ শ্রেণীতে এবং এখন আমি যে লেকচারের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হয়েছি, এখন আমি আপনাদের উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞানের প্রথম পার্ট উদ্ভিদ বিজ্ঞানটি পড়াবো। আপনাদের যেহেতু দুটি বর্ষ, এমন নয় যে আমি দুটি বর্ষে দুটি বই পড়াবো, তা নয়। জীববিজ্ঞানের উদ্ভিদ বিজ্ঞান পার্টের কিছু অংশ শেষ হলেই আমরা দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণী বিজ্ঞান পার্টও কন্টিনিউয়াসলি আমরা ধারাবাহিকভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত হব। তাহলে আসি প্রথমেই জীববিজ্ঞানের দুটি অংশ। জীববিজ্ঞান প্রথম পত্র, যেটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, যেটি হচ্ছে প্রাণী বিজ্ঞান। যেহেতু আমরা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে এখন আমাদের ক্লাস, তাই আমি উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের টপিকগুলো এখানে উঠিয়ে এনেছি। যে আলোচ্য টপিকগুলো আমি আপনাদেরকে বুঝাবো সেগুলো হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়টি হচ্ছে কোষ। কোষের আবিষ্কারক, কোষ তত্ত্ব, কোষ বিদ্যা, কোষের প্রকারভেদ। এখানে আছে দেহকোষ, জনন কোষ, আরেকটি প্রকার আদিকোষ, প্রকৃত কোষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আসি উদ্ভিদ বিজ্ঞান। জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের সম্পর্কে আলোচিত হয়, উদ্ভিদের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়, সেটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। আর উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে বিজ্ঞানী থিওপ্রাস্টাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বিজ্ঞানী উদ্ভিদের বিভিন্ন বিষয় সম্পর্কে বিশদ গবেষণা করে এই উদ্ভিদ বিজ্ঞান আবিষ্কারের জনক বলা হয়ে থাকে। যেহেতু উনি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে বেশি গবেষণা করেছেন এবং বিভিন্ন বিষয়গুলো বেশি উপস্থাপন করেছেন, তাই তাকে জনক বলা হচ্ছে। উদ্ভিদ বিজ্ঞানের প্রথম আপনাদের যে উদ্ভিদ বিজ্ঞানটা আমি পড়াবো, এই উদ্ভিদ বিজ্ঞান বইয়ের প্রথমে একটি অংশ আছে, যেটি হলো উদ্ভিদ বিজ্ঞানের উদ্ভিদের শ্রেণী বিভাগ। এই অংশটুকু আপনারা যা বাসায় পড়ে নেবেন, কারণ এখান থেকে বোর্ডে কখনোই প্রশ্ন হয় না। আর প্রথম অধ্যায়টি হচ্ছে কোষ। তাহলে আসি এবার কোষ কি। কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক, বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং স্ববিভাজনক্ষম। এই কোষকে প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক এবং তিনি প্রথম সেল শব্দটি প্রবর্তন করেন। তিনি তার মাইক্রোগ্রাফিয়া বইতে প্রথম এই সেল শব্দটি ব্যবহার করেন, আর সেল শব্দটির অর্থ হচ্ছে প্রকোষ্ঠ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা বুঝতে পেরেছেন কোষ কি এবং কোষ শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন এবং কোষকে আবিষ্কার করেন। আমরা যে কোষের সংজ্ঞাটি সার্বজনীনভাবে জানি বা উত্তরপত্রে উপস্থাপন করি, যেটি হচ্ছে যে কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজের একক এবং বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত, স্বপ্রজননক্ষম, এই সংজ্ঞাটি দিয়েছেন বিজ্ঞানী লোয়ি সিকোভিচ 1963 সালে। শিক্ষার্থীরা, এরপরে আসছি কোষের যে কোষ সম্পর্কে যে শাখায় বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, সেটিকে বলা হচ্ছে কোষ বিদ্যা বা সাইটোলজি। যদি জ্ঞানমূলকের প্রশ্ন আসে যে সাইটোলজি কি, আমরা কি লিখবো, সেক্ষেত্রে আমরা এই তথ্যটি এভাবে উপস্থাপন করব যে জীববিজ্ঞানের যে শাখায় কোষের গঠন, কার্যপ্রণালী, প্রকারভেদ, জৈবিক কাজ এগুলো নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় সাইটোলজি বা কোষ বিদ্যা। এরপরের টপিকটি হচ্ছে কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব কি, অর্থাৎ কোষ সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো আমরা তথ্য আকারে প্রকাশ করি, সেটি হচ্ছে কোষ তত্ত্ব। কোষ তত্ত্বের ক্ষেত্রে আমরা দুজন বিজ্ঞানীর তত্ত্বকে আমরা বেশি গ্রহণযোগ্য মনে করি, সেটি হচ্ছে বিজ্ঞানী থিওডর সোয়ান এবং স্লাইডেন। এই দুজনের যে তত্ত্বটি রয়েছে, সেই তত্ত্ব অনুযায়ী হচ্ছে কোষ জীবদেহের গঠন ও কাজের একক, সেই জীবদেহ উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রে, এবং কার্যিক একক বৈষম্য পর্দা দ্বারা আবৃত, স্বপ্রজননক্ষমে সক্ষম। এটি হচ্ছে কোষতত্ত্ব। কোষতত্ত্বের এই বৈশিষ্ট্যগুলো প্রায়ই অনুধাবনে আসে, তাই এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসি কোষের প্রকারভেদ।
কোষের প্রকারভেদের মধ্যে রয়েছে গঠনগতভাবে কোষ দু প্রকার, একটি হচ্ছে আমরা জানি উদ্ভিদ কোষ, আরেকটি হচ্ছে প্রাণী কোষ। এবং উদ্ভিদ কোষে কি কি অঙ্গাণু রয়েছে, প্রাণী কোষে কি কি অঙ্গাণু রয়েছে, এগুলো আপনারা দশম শ্রেণীতে পড়ে এসেছেন। তাও আমি পরবর্তীতে আপনাদের এগুলো ধারাবাহিকভাবে জানাবো। শুধুমাত্র এটুকুই বলছি যে গঠনগতভাবে কোষ দু প্রকার, একটি হচ্ছে উদ্ভিদ কোষ, আরেকটি হচ্ছে প্রাণী কোষ। এবার আসি কার্যগতভাবে কোষকে আবার দুভাগে ভাগ করা হয়, সেটি একটি হচ্ছে দেহকোষ, আরেকটি হচ্ছে জনন কোষ। দেহকোষ কি? দেহকোষ হচ্ছে ওই সকল কোষ যারা দেহ গঠনে কাজ করে থাকে। আর দেহকোষে আমরা সবসময় মনে রাখবো, এটা নৈবিত্তিকে প্রায় আসে, দেহকোষে সবসময় ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। ডিপ্লয়েড কি? ডিপ্লয়েড হচ্ছে 2n। বায়োলজি সাইন অনুযায়ী আমরা চিহ্নিত করি তখন আমরা 2n লিখি। 2n লেখা মানেই হলো আপনাকে বুঝতে হবে এটি হচ্ছে ডিপ্লয়েড। আর জনন কোষ হচ্ছে জনন কাজে যে কোষগুলো অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় জনন কোষ। জনন কোষ সবসময় হ্যাপ্লয়েড অর্থাৎ n। এবার আসুন, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আবার দুভাগে ভাগ করা হয়। কি কি? সে দুটি হচ্ছে, একটি হলো আদিকোষ, আরেকটি হচ্ছে প্রকৃত কোষ। আদিকোষ, আদিকোষ কি? আদিকোষ আমরা জানি অধিকাংশ নিম্ন শ্রেণীর জীবে, সুপ্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু বলছি জীবে, জীব বলতে সেটি উদ্ভিদ হতে পারে, প্রাণীও হতে পারে, অধিকাংশ নিম্ন শ্রেণীর জীবে আদিকোষ থাকে। আদিকোষ হচ্ছে সেই সকল কোষ যে সকল কোষে নিউক্লিয়াসটি সুগঠিত নয়। এখন আপনাদের হয়তো পরবর্তী প্রশ্ন আসবে যে সুগঠিত নয় কেন? কারণ আমরা জানি একটি নিউক্লিয়াসের 4টি অংশ থাকে: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন তন্তু। যে সকল কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে না সেগুলি হচ্ছে আদিকোষী। আর প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসের 4টি অংশই এই সকল কোষে বিদ্যমান। আর অধিকাংশ উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী দেহে প্রকৃত কোষী। এবার আসুন, আপনারা যদি এটা কম্পারেটিভলি লিখেন, যে কোনো টপিক যখন দুটো থাকবে আপনারা কম্পারেটিভলি শিখতে চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে আপনাদের শিখতে সহজ হবে, মস্তিষ্কে এই তথ্যগুলো বোধগম্য হবে খুব দ্রুত। তাহলে আসি দ্বিতীয় পয়েন্টে, বলছি যে আদিকোষের ক্ষেত্রে কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে শুধুমাত্র রাইবোজোম থাকে। আবারও বলছি, আদিকোষের ক্ষেত্রে কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে শুধুমাত্র রাইবোজোম থাকে। আর প্রকৃত কোষে রাইবোজোম সহ বাকি সবগুলো কোষীয় অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, সেন্ট্রিওল ইত্যাদি। এবার আসুন 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে বলছি আদিকোষের ক্ষেত্রে ডিএনএটি বৃত্তাকার, আর প্রকৃত কোষের ক্ষেত্রে ডিএনএটি হচ্ছে ডাবল হেলিক্স পেঁচানো সিঁড়ির মতো। ডিএনএ কি সেটা আপনারা জানেন। আবারও বলছি, আদিকোষের ডিএনএটি হচ্ছে বৃত্তাকার, আর প্রকৃত কোষের ডিএনএটি হচ্ছে ডাবল হেলিক্স এবং পেঁচানো সিঁড়ির মতো। 4 নম্বর পয়েন্টে যদি আমরা বলি যে অধিকাংশ আদিকোষে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষের বিভাজন ঘটে। আবারও বলছি, অধিকাংশ আদিকোষে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষের বিভাজন ঘটে, কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে মাইটোসিস এবং মিউসিস প্রক্রিয়ায় বিভাজন ঘটে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে প্রোক্যারিওটা অর্থাৎ আদিকোষী, ইউক্যারিওটা এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কম্পারেটিভলি যদি আসে, আপনার পার্থক্য আসলে এভাবে উপস্থাপন করবেন। এই প্রশ্নটিও অনুধাবনে আসে, সেক্ষেত্রে আপনার 2 থেকে 3টি বেশি বৈশিষ্ট্য উত্তরপত্রে উপস্থাপন করবেন না। এবার আসুন, আমরা যেহেতু কোষ নিয়ে আলোচনা করছি, আমরা জানি যে কোষ কি, কোষ তত্ত্ব কি, আমরা এখন জানলাম যে সাইটোলজি কি বা কোষবিদ্যা কি, এরপরে কোষের প্রকারভেদগুলো জানলেন। আপনারা জেনে খুশি হবেন যে মানব দেহে, আপনারা জানেন যে মানব দেহের সবচেয়ে বড় কোষ কি, যেটা হচ্ছে আমরা জানি নিউরন। কিন্তু নিউরনের মধ্যে কোন নিউরনটা সবচেয়ে বড়? যেটাকে আমরা মানবদের এই বড় নিউরনটা হচ্ছে মোটর নিউরন, যেটি আবারও বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা মনোযোগী হবেন, সেই মোটর নিউরনটি হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের নিচ থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত। এটি হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় কোষ। আর জীবজগতের সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, এটাও আপনারা জানেন। আর সবচেয়ে ছোট কোষ, জীবজগতের সবচেয়ে ছোট কোষ কি, সেটি হলো মাইক্রোপ্লাজমা, যেটি জ্ঞানমূলকে প্রায় আসে, যেটিকে আমরা মানবদেহ জীবজগতের সবচেয়ে ছোট কোষ কোনটি, সেটা হচ্ছে কি মাইক্রোপ্লাজমা। আর তাহলে জীবজগতের সবচেয়ে বড় কোষ কোনটি, যেটিকে বলেছিলাম আমি উট পাখির ডিম। আর মানবদেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে মোটর নিউরন, যেটির অবস্থান আমাদের স্পাইনাল কর্ডের নিচ থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে আমি যে আলোচ্য টপিক অর্থাৎ কোষ, সাইটোলজি,
কোষ তত্ত্ব, কোষের প্রকারভেদ, এই বিষয়গুলো বুঝিয়েছি, সেগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং কিছুটা হলেও উপকৃত হয়েছেন। শিক্ষার্থীরা, আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আমি যে অনলাইন ক্লাসগুলো, ইউটিউবে যে অনলাইন ক্লাসগুলো, লেকচারগুলো আপনাদেরকে দেব, সেই লেকচারগুলো আপনারা যখন মনোযোগী হয়ে দেখবেন, সেখানে যদি কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা হয়, অবশ্যই সেগুলো খাতায় পয়েন্ট আউট করে রাখবেন এবং আমি চেষ্টা করব লাইভ ক্লাসে সেগুলোর সমাধান দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করছি এই দুর্যোগকালীন সময়ে আপনাদের শিক্ষা কার্যক্রমকে সচল রাখার সব ধরনের চেষ্টা আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, আর সেই চেষ্টার পথপ্রদর্শক আমরা। সেই পথে চলবেন আপনারা কিভাবে? যদি আপনারা আমাদের অনলাইন ক্লাসগুলো এবং লাইভ ক্লাসগুলোর সাথে আমাদের সাথে যুক্ত হন, তাহলে আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিতে। আমাদের কাজই হলো আপনাদেরকে পথ দেখানো, সব ধরনের সমস্যার সমাধান করা। আমরা চেষ্টা করছি, সেই পথে এগোচ্ছি, আপনারাও আমাদের পাশে থাকবেন। শিক্ষার্থীরা, শেষ করছি আজকের কার্যক্রম। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, ধর্মীয় অনুশাসন মেনে চলবেন, মা বাবার কথা শুনবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে, যেই ক্লাসে আমি আপনাদেরকে কোষ প্রাচীর সম্পর্কে পাঠদান করাবো। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।